নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজ নজরে যে সমস্ত খবরের দিকে আমাদের নজর থাকবে। আগামীকাল পৈলানে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, তার সংসদীয় কেন্দ্র, সেই সংসদীয় কেন্দ্র থেকেই তার কর্মসূচি রয়েছে, বিশেষ কর্মসূচি, সেদিকে আমাদের নজর থাকবে। পাশাপাশি ইডির হানা, অর্থাৎ গতকালের ইডির হানার পর আজ শঙ্কর আঢ্যকে যখন গ্রেপ্তার করে, অর্থাৎ গতকাল রাতে শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করে 12টার ঠিক পরেই, রাত 12টার পরেই শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করা হয়। আজ জোকা ইএসআই নিয়ে যাওয়া হবে তাকে, তারপরেই আদালতে পেশ করা হবে, সেদিকেও আমাদের নজর থাকবে। এবং অন্যদিকে গঙ্গাসাগর মেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার যে শেষ সময়ের যে প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতি দেখতেই সোমবার পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেও আমাদের নজর থাকবে। এবং অন্যদিকে ব্রিগেডে বামেদের যে সমাবেশ রয়েছে, সেই দিকেও আমাদের নজর থাকবে। এই মুহূর্তে বেশ কিছু খবরের দিকেই আমাদের নজর থাকবে আজ নজরে। প্রথমেই নজর রাখবো ব্রিগেডের যে সমাবেশ, অর্থাৎ বামেদের যে ব্রিগেডের সমাবেশ রয়েছে, সেদিকে আমাদের নজর থাকবে। এবং প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে শঙ্কর আঢ্য, অর্থাৎ প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করেছে এটি, এবং গ্রেপ্তারির পর জোকা ইএসআই তার স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। এবার এই স্বাস্থ্য পরীক্ষার পরে তাকে নিয়ে যাওয়া হবে আদালতে। ঠিক এই বিষয়ে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস, কি জানতে পারছো? দেখো সুদীপ্ত, গতকাল সারাদিন জেরার পরে রাত কিন্তু 12টা 15 নাগাদ শঙ্কর আঢ্যকে তাকে কিন্তু ইডি আধিকারিকরা গ্রেপ্তার করে এবং তাকে কিন্তু গ্রেপ্তার করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। যদিও যখন শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করে নিয়ে যায়, তখন কিন্তু সাধারণ মানুষ যারা শঙ্কর আঢ্যের অনুগামী বলে পরিচিত এবং দলীয় কিছু সমর্থক, তারা কিন্তু ওই ইডি আধিকারিকদের উপর ইট বৃষ্টি ছোড়ে এবং তখন কিন্তু ইডি আধিকারিক কোনোভাবে তাদেরকে মৃদু লাঠিচার্জ করে এবং লাঠিচার্জ করার পরে তারা কিন্তু এই শঙ্কর সকালবেলা একদমই দেবাশিস, এই মুহূর্তে শঙ্কর আঢ্য স্ত্রী যে অভিযোগ করেছে সেটা নিয়ে জানতে চাইবো তোমার থেকে। শঙ্কর আঢ্যর স্ত্রী যেটা সরাসরি অভিযোগ করেছেন যে তার স্বামীকে কিন্তু ফাঁসানো হয়েছে, চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। কিন্তু এই চক্রান্ত কে বা কারা করেছে সেটা কিন্তু পরিষ্কারভাবে বলেননি। কারণ তিনি বলেছেন যে সারাদিন ধরে তার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে তার জিজ্ঞাসাবাদ করা হয় এবং রাতের বেলা তাকে জ্যোতিপরী মল্লিকের একটা চিঠি দেখিয়ে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। ফলে এটা সম্পূর্ণ চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলে শঙ্কর আঢ্যর স্ত্রী জ্যোৎস্না আঢ্য তিনি কিন্তু অভিযোগ করেছেন। যদিও আজকের সকালবেলা আমরা দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে কোনো রকম দলীয় কোনো কর্মসূচি নেই, কারণ উপরের থেকে কোনো সিদ্ধান্ত হয়নি যে দলীয় কোনো কর্মসূচি নেওয়ার জন্যে। সুদীপ্ত, একদমই দেবাশিস, সঙ্গে থাকো তুমি আমাদের। আর এই মুহূর্তে আমরা ব্রিগেডের দিকে নজর রাখবো। ব্রিগেডের যে সমাবেশ রয়েছে সেই সমাবেশের দিকে নজর রাখবো। বাম ব্রিগেডের সেই সমাবেশ, একেবারে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস দা, এখন ব্রিগেডের যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতি ঠিক কিরকম? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এখানে আগামীকাল অর্থাৎ 7 তারিখে বামেদের যুব সংগঠন অর্থাৎ সিপিআইএম এর যুব সংগঠন ডিআইএফ এর ডাকা এই সমাবেশ। দীর্ঘ 50 দিন ধরে ইনসাফ যাত্রা, যা কোচবিহার থেকে শুরু হয়েছিল, সেই ইনসাফ যাত্রা বিভিন্ন জেলায় দিয়ে ঘুরে শেষ হয়েছে কলকাতায়, এবং তাদেরই ডাকে এই সমাবেশ। এবং তাদের যে ধারণা যে এই ব্রিগেডের এই যুবদের এই সমাবেশে তারা ঘুরে দাঁড়ানোর লড়াই, অর্থাৎ যৌবনের ডাকের এই সমাবেশ, এমনটাই কিন্তু তারা ডাক দিয়েছে। একদিকে যেমন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেমন ক্ষোভ, পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ, সেই ক্ষোভকে তারা উস্কে দিতেই এই সমাবেশ। এবং তাদের বক্তব্য দেশকে বাঁচাও, রাজ্যকে বাঁচাও। এবং তারা মনে করছে এই যুব সংগঠন অর্থাৎ যৌবনের ডাকের এই সমাবেশেই কিন্তু ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হবে এবং আগামী দিনে তারাই পারবে, অর্থাৎ বাম যুব সংগঠন তারাই পারবে কিন্তু পরিবর্তন আনতে। আর এই নিয়েই কিন্তু তারা এই সমাবেশের ডাক দিয়েছে। এবারে সমাবেশের যে মঞ্চ হচ্ছে, সেই মঞ্চটা ঠিক অন্যবার যেরকমটা হয়
ভিক্টোরিয়ার দিকে পিছন দিকটা থাকে, কিন্তু এবার ঠিক তার উল্টো দিকটাই হচ্ছে মঞ্চ। ইতিমধ্যেই আমরা মাঠে দেখেছি ব্রিগেডের সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে, যেমন কুশমুন্ডি থেকে বেশ কিছু মানুষজন চলে এসছে। দুদিন ধরে এখানে রয়েছেন রবি দাস, তিনি হালিশহর থেকে সাইকেল চালিয়ে এসে শারীরিকভাবে সক্ষম ব্যক্তি, তিনি চলে এসেছেন। তিনি এর আগে একাধিক ব্রিগেড দেখেছেন, জ্যোতি বসুর বক্তব্য শুনেছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের বক্তব্য শুনেছেন, পার্টির সিপিআইএমের পলিট ব্যুরোর নেতৃত্বে তাদের বক্তব্য শুনেছেন। এটাই তার কাজ, এবং তিনি মাঠে চলে এসেছেন এবং সাইকেল চালিয়ে হালিশহর থেকে তিনি এসেছেন এবং দু রাত্রি তিনি ব্রিগেডের মাঠে বসে রয়েছেন। অর্থাৎ ব্রিগেডের প্রস্তুতি পুরো শেষ মুহূর্তে, এই মুহূর্তে মাইক বাজার ছোং আছে, ছোং বাজার কাজ চলছে। আর এই ব্রিগেডকে কেন্দ্র করেই এই যে ইনসাফ যাত্রা বাম যুবরা যেটা করেছিল, অর্থাৎ ডিওয়াইএফআই যে করেছিল, সেই প্রত্যেকটি জায়গায় যেভাবে সাড়া পেয়েছে, বাম নেতৃত্বের ধারণা যে এই ব্রিগেডের সমাবেশও কিন্তু সেই মাঠ ভরে যাবে। এবং একদমই দেবাশিস, যেটা তোমার কাছে জানতে চাইবো যে এই ব্রিগেড সমাবেশে তরুণদের সামনে রাখা হয়েছিল বামেদের পক্ষ থেকে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় প্রবীণেরাও কিন্তু এই ব্রিগেডের জন্য প্রস্তুতি শুরু করে দেয়, এবং মোহাম্মদ সেলিম তিনিও কিন্তু গতকাল এই ব্রিগেডে এসেছিলেন, সেটাও দেখা গিয়েছে। এবার যেটা জানার যে 2024-এর আগে এই ব্রিগেড সমাবেশ থেকে শরিকদের জন্য আসন সমঝোতা নিয়ে কি কোনো আলোচনা হতে পারে? দেখো, এই ব্রিগেড কিন্তু বামেদের একদিকে যেমন বাম যুব সংগঠনের অর্থাৎ ডিওয়াইএফআই, পাশাপাশি কিন্তু তাকে সমর্থন জানাচ্ছে ওই সিপিআইএম এর সমস্ত ধরনের সংগঠন। সিপিআইএম নিজে, তার অন্য মহিলা সংগঠন, তার ছাত্র সংগঠন, তার শ্রমিক সংগঠন, প্রত্যেকেই। এবং এই বামেদেরকে সামনে, যুবদের সামনে রেখে যৌবনের ডাকে এই সমাবেশ, পরিবর্তনের ডাক, এতে কিন্তু পার্টি যেমন সামিল হচ্ছে, এবং এতে যে তাদের যে সমর্থন, সেই সমর্থন সামনে রাখবে এবং নিয়ে আসবে তাদের শক্তি এই মুহূর্তে কিভাবে রয়েছে। এবং সেই জায়গা থেকে একটা তো বিষয় যে বামেরা যে কথা বলে আসছে যে তাদের একটা নীতি এবং তাদের একটা আদর্শ আছে, সেই নীতি এবং আদর্শকে সামনে রেখে তারা লড়াই করে, এবং সেই লড়াইয়ের জায়গায় সামনেই যে বড় বিপদ, সেই হচ্ছে 2024-এ লোকসভা নির্বাচন। এবং লোকসভা নির্বাচনের আগে সমস্ত বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলো, বিশেষত যারা এখানে নিরপেক্ষ যে সমস্ত দলগুলো রয়েছে, অর্থাৎ যারা সাম্প্রদায়িক নয় এরকম, তাদেরকে প্রত্যেককে নিয়েই কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াই। পাশাপাশি আবার এই রাজ্যে শাসক দলের বিরুদ্ধেও কিন্তু তাদের রীতিমতো আন্দোলন, তাদের ক্ষোভ। সেই জায়গাটা দাঁড়িয়ে এখন দেখার বিষয় যে ভারত, এই যে ইন্ডিয়া জোট, অর্থাৎ বিজেপি সরকারকে সরানোর জন্য যে জোট, সেই জোটে পশ্চিমবঙ্গে কি অবস্থান নেয়, অর্থাৎ সেই জায়গাতেও কিন্তু তাদের এই সমাবেশ, এই জমায়েত কিন্তু একটা বড় ভূমিকা নেবে, এবং তারা সিদ্ধান্ত নেবে সে কি করবে, যে এই জোটে সর্বভারতীয় ক্ষেত্রে জোটে থাকলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হবে সিদ্ধান্ত। যদিও এর আগেও পার্টির একদল বলেছিল, যারা নেতৃত্ব স্থানে তারা বলেছিল যে পশ্চিমবঙ্গে কিন্তু জোটের সেরকম কোনো সম্ভাবনা নেই, এবং জোট তারা করবেন না, কেন যেহেতু তাদের লড়াই বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। একদমই বোঝা গেছে। দেবাশিস, তোমাকে ধন্যবাদ, সঙ্গে থাকো তুমি আমাদের। এই মুহূর্তে ব্রিগেডের সমাবেশের যে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই ছবিটা আপনাদের দেখালাম। অন্যদিকে শঙ্কর আঢ্যকে গ্রেপ্তারির পর আজ জোকা ইএসআই নিয়ে যাওয়া হবে তাকে, এবং সেখানে তাকে চিকিৎসা করানো হবে এবং তারপরে তাকে আদালতে পেশ করা হবে। অন্যদিকে গঙ্গাসাগরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ গঙ্গাসাগরের মেলার আগে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে যাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। কোয়েল, গঙ্গাসাগরের প্রস্তুতি দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন সোমবারে, কি জানতে পারছো? একদমই, দেখো সুদীপ্ত, তোমাকে জানিয়ে রাখবো এখনো পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ী যেমনটা জানা গিয়েছে, আগামী সোমবার অর্থাৎ 8ই জানুয়ারি গঙ্গাসাগর মেলার একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখতে গঙ্গাসাগরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই গঙ্গাসাগর সফরকে ঘিরে ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফে একাধিকবার উচ্চতর প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে। পাশাপাশি এই নির্ধারিত সূচি অনুযায়ী আগামী সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে করে গঙ্গাসাগরে অবতরণ করবেন, এবং গঙ্গাসাগর মেলার কিন্তু আগে থেকেই গঙ্গাসাগরে স্থায়ী হেলিপ্যাড রয়েছে। সেই স্থায়ী হেলিপ্যাডের বর্তমান কি পরিস্থিতি রয়েছে সেই দিকেও কিন্তু নজর রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের। একাধিক বৈঠকও করেছেন তিনি। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, প্রতি বছরই গঙ্গাসাগর মেলার আগে অন্তিম পর্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে আসেন মুখ্যমন্ত্রী। এবারেও তিনি যেমনটা নির্ধারিত সূচি রয়েছেন, আগামী 8ই জানুয়ারি অর্থাৎ সোমবার দিন আসছেন, এবং সোমবার দিনই তিনি গঙ্গাসাগরে অবতরণ করার পর কপিলমুনি মন্দিরে যাবেন।
যাবেন, কথা বলবেন মন্দিরের মহন্তদের সঙ্গে, পাশাপাশি মন্দিরে পুজোও দেবেন তিনি। তবে অন্যদিকে এই 8ই জানুয়ারি গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রীর অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি রয়েছে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত জেলা প্রশাসনের তরফে কোনো রকম জানানো হয়নি। তবে সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, এই যে মুখ্যমন্ত্রীর সফর গঙ্গাসাগরকে ঘিরে এবং গঙ্গাসাগর মেলার অন্তিম প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন, তার আগেই কিন্তু গঙ্গাসাগর মেলার যাবতীয় প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন সাজে সেজে উঠেছে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির চত্বর থেকে শুরু করে গোটা কপিলমুনি মন্দির। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, 9ই জানুয়ারি দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগরে সেখানে কিন্তু একটি সরকারি কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে এবং 9ই জানুয়ারি গঙ্গাসাগর থেকে সেই জয়নগরের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত তেমনটাই খবর রয়েছে। অপরদিকে কিন্তু 8ই জানুয়ারির দিন এবারের গঙ্গাসাগর মেলা শুরু হয়ে যাচ্ছে। একদমই ধন্যবাদ কোয়েল, তুমি সঙ্গে থাকো, তোমরা আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে। আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম গঙ্গাসাগর মেলা, সেই গঙ্গাসাগর মেলার দিকে আমাদের নজর ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরেজমিনে খতিয়ে দেখতে যাচ্ছেন সোমবার গঙ্গাসাগর মেলায়। আর একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, সন্দেশখালীতে আপনারা জানেন যে গতকাল ইডির তল্লাশি, অর্থাৎ শাহজাহান শেখের বাড়িতে যে ইডির তল্লাশি চলে সেখানে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানকার স্থানীয় বাসিন্দাদের হাতে ইডির আধিকারিকরা আক্রান্ত হয়েছেন এবং তারপরেই যেটা জানা যাচ্ছে ইডির আধিকারিকরা তারা থানায় অভিযোগ দায়ের করেছেন, যেখানে পুলিশ সুপার বলেছিলেন যে যখন তারা এই তল্লাশি চালাবেন তার একটু আগেই, প্রায় 1.5 ঘন্টা আগেই তাদের জানানো হয় এবং 1.5 ঘন্টার মধ্যেই তারা সরাসরি তল্লাশি করতে পৌঁছে যান এবং সেখানেই কিন্তু আক্রান্ত হন সাধারণ মানুষের হাতে। আর এবার যেটা জানা যাচ্ছে যে ইডি আধিকারিকরা তারা থানায় অভিযোগ করেছেন। শেখ শাহজাহানের যে বাড়ির তল্লাশি করতে গিয়ে ইডি আধিকারিকরা তারা আক্রান্ত হয়েছেন স্থানীয় বাসিন্দাদের হাতে। গতকালই এই ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জিত, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে ইডির আধিকারিকরা তারা থানায় অভিযোগ জানিয়েছেন, কি জানতে পারছো? দেখো, সন্দেশখালী ইডি কাণ্ডে কিন্তু ইতিমধ্যে 3টি মামলা রুজু করা হয়েছে। 3টি মামলা বলতে প্রথম মামলাটা হচ্ছে ইডি হেনস্থা, অর্থাৎ ইডিকে হেনস্থা করা শাহজাহান এবং শাহজাহান শেখের অনুগামীদের বিরুদ্ধে ইডি একটি নেজার থানায় সে অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগ কিন্তু বসিরহাট পুলিশ জেলার ফরওয়ার্ড করা হয়েছে। পাশাপাশি কিন্তু পাল্টা মামলা করেছে শাহজাহান শেখের পরিবার। তাদের দাবি যে পরিবার তারা বিনা নোটিশে, ওয়ারেন্ট না থাকার কারণে তারা বিনা নোটিশে তাদের বাড়িতে ঢুকে পরিবারকে হেনস্থা করেছে। একাধিক অভিযোগ করে তারা কিন্তু নেহার থানায় ইডির বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেছে শাহজাহান শেখের পরিবার। পাশাপাশি বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে একটি সুমোটো মামলা রুজু করা হয়েছে। মোট 3টি মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি তুমি গতকালকে থেকে আমরা সারাদিন কলকাতা টিভির পর্দায় একাধিকবার দেখিয়েছি যেভাবে আক্রান্ত হয়েছে ইডি আধিকারিক সহ একাধিক বাহিনীর কর্মীরা এবং পাশাপাশি শাহজাহান অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উঠছিল, পাল্টা প্রতিবাদ বিক্ষোভ। কিন্তু ইতিমধ্যে 5 জনকে ডিটেন করা হয়েছে, তাদেরকে আটক করে রাখা হয়েছে। এখন এই কাণ্ডে অর্থাৎ সরবেরিয়া থেকে 5 জন, অর্থাৎ সন্দেশখালীতে ইডি যে আক্রান্তের দাবিতে যে 5 জনকে আটক করা হয়েছে তারা কিভাবে তারা প্রত্যক্ষ মদত ছিল কিনা সেটা তদন্তর স্বার্থে কিন্তু তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কিন্তু পুলিশ জেলার পক্ষ থেকে একটা নির্দিষ্টভাবে আইনের পথে এগোতে শুরু করেছে। পাশাপাশি তুমি জানো, যেটা বারবার বলা হচ্ছিল তাদের অনুগামীদের পক্ষ থেকে, যে শাহজাহান শেখের অনুগামীরা বারবার বলছিল বিনা নোটিশে সার্চ ওয়ারেন্ট না থাকার কারণে কেন তার বাড়িতে তল্লাশি করতে গেল, এটাও যেমন পক্ষ থেকে দাবি করা হয়েছে। অন্যদিকে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর জবি থমাসকে তিনি দাবি করেছিলেন যে 8টা 20 নাগাদ থানায় সন্দেশখালী থানায় একটি ইডির তরফে মেল আসে, সেই মেল যখন আসে তার আগেই কিন্তু ইডি তল্লাশি শুরু করে নেয়ার থানা, অর্থাৎ ঠিক অন্য একটা থানায়। সব মিলে গোটা পরিস্থিতির ওপরে প্রশাসন কিন্তু তদন্ত শুরু করেছে। সব মিলিয়ে আজ সকাল থেকে যেটা আমরা বারবার দেখছিলাম যে শাহজাহান শেখের বাড়ির সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। একদিকে নিরাপত্তা, অন্যদিক থেকে কোনো রকম অপ্রীতিকর ঘটনা পুনরায় যদি না ঘটে তার জন্য সব রকম ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন। ইতিমধ্যে যে 5 জনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করছে, তারা প্রত্যক্ষভাবে এই অর্থাৎ দফায় দফায় ভাঙচুর, মারধর থেকে শুরু করে ইডি আক্রান্ত তার সঙ্গে যুক্ত আছে কিনা সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। সব মিলে এই মামলায় অর্থাৎ ইডি যেমন একদিকে মামলা করেছে শাহজাহান
শেখ সহ তার অনুগামীদের বিরুদ্ধে ন্যায়ের টানায়, অন্যদিকে পাল্টা তার পরিবারের হেনস্থা করার প্রতিবাদে কিন্তু তারাও কিন্তু তার পরিবার তরফ থেকে ইডির বিরুদ্ধে ন্যায়ের টানায় একটা অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি পুলিশ জেলার পক্ষ থেকে একটি সুমোটো মামলা রুজু করেছে। মোট এই 3টি মামলার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারবার বলা হচ্ছিল বাংলায় প্রথম কোনো ইডি আধিকারিকরা আক্রান্ত হলেন, এর আগে একাধিক জায়গায় তদন্ত করতে গেছেন, কিন্তু আক্রান্তের ঘটনা কিন্তু এই প্রথম হয়েছে সন্দেশখালীতে। যার কারণে ইডি আধিকারিকরা এই বিষয়টা নিয়ে রীতিমতো কিন্তু যথেষ্ট আইনি পদক্ষেপ নিতে চলেছে। আগেই আজ করা গিয়েছিল, কিন্তু গতকালকে রাত্রে এই অভিযোগ হয়। স্বয়ং সেটা জানিয়েছেন বসিরহাট পুলিশ জেলা পুলিশ সুপার। তিনি জানিয়েছেন যে 3টে মামলা রুজু করা হয়েছে, একটা ইডির পক্ষ থেকে, ঠিক পাল্টা তার শাহজাহান শেখের পরিবারের পক্ষ থেকে, আবার বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে একটি সুমোটো মামলা রুজু করা হয়েছে। সব মিলে গোটা পরিস্থিতির ওপর কিন্তু জেলা প্রশাসন সতর্ক দৃষ্টি রেখেছে, কোনোভাবে আর পুনরায় কোনো ঘটনা যাতে না ঘটে তার জন্য আজ সকাল থেকে কলকাতা বাসন্তীয় যে সরবেরিয়া শাহজাহান শেখের বাড়ি রয়েছে সেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সুদীপ্ত। একদমই সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই মুহূর্তে যে খবর, যে শেখ শাহজাহান অর্থাৎ শাহজাহান শেখের বাড়িতে কিন্তু এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং অন্যদিকে এই থানায় অভিযোগ দায়ের করেছেন ইডি আধিকারিকেরা। সব মিলিয়ে এই মুহূর্তে আবারও কিন্তু এই ইডির আধিকারিকদের ধুন্ধুমার পরিস্থিতি, অর্থাৎ যে রেশন দুর্নীতি মামলায় যে তল্লাশি হয় সেই তল্লাশি ঘিরে যে ধুন্ধুমার পরিস্থিতি, সেই ধুন্ধুমার পরিস্থিতি কিন্তু একেবারে একটা অন্য রূপ নিচ্ছে তা বলাই চলে। এবং আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে আমাদের সঙ্গে রয়েছেন জয়দীপ, রয়েছেন আমাদের সঙ্গে। পৈলানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভা রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানবো। জয়দীপ, কি জানতে পারছো? দেখো সুদীপ্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল দুর্গাপুজোর পরেই যে প্রবীণ নাগরিকদের তিনি বার্ধক্য ভাতা দেবেন যদি সরকার সেটা সক্ষম না হয়। সেই কারণেই তিনি যে ঘোষণা করেছিল তারপরে কিন্তু আবেদনপত্র গ্রহণ করা হয়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রতিটি জায়গায় প্রতিটি বুথ স্তরে তৃণমূল কর্মীরা কিন্তু ক্যাম্প করে এবং ক্যাম্প করে সেখান থেকে আবেদনপত্র গ্রহণ করে এবং যেটা জানা যাচ্ছে যে প্রায় 70,000-এরও বেশি প্রবীণ নাগরিক তারা আবেদন করেছে। সেটা দেখার পরে, স্ক্রুটনি করার পরে আগামীকাল সেই 7 তারিখে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর বিধানসভার পৈলান এলাকায় তিনি অনুষ্ঠান করবেন এবং আসবেন এবং সেখান থেকে তিনি বেশ কিছু প্রবীণ নাগরিকদের তিনি বার্ধক্য ভাতা দেবেন। তৃণমূল কংগ্রেস যেটা নাম দিয়েছে প্রবীণ নাগরিকদের শ্রদ্ধার্ঘ্য, এটা একদিক দিয়ে দেখতে রাজনৈতিকভাবে তিনি যেটা বলছেন যে প্রবীণ নাগরিকদের তিনি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনই করছেন এবং সেই হিসেবে এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি চলছে পৈলানের এই যে মাঠ যেখানে অনুষ্ঠান হবে কালকে, যেখানে তিনি আসবেন এবং সেখানে শেষ মুহূর্তে প্রস্তুতি দেখাই যাচ্ছে। এবং এছাড়াও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রতিটি জায়গায় সেখানেও কিন্তু প্রস্তুতি চলছে এবং তৃণমূল কংগ্রেসদের রীতিমতো মনোবল তুঙ্গে রয়েছে। যেটা দলীয় স্তরে জানা গিয়েছে যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানে কিন্তু জায়েন্ট স্ক্রিন বসানো হচ্ছে এবং যে সমস্ত পৌরসভা এলাকা রয়েছে সেখানে প্রতিটি ওয়ার্ডে জায়েন্ট স্ক্রিন বসানো হবে, যেখানে সরাসরি পৈলান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু দেখানো হবে এই জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পৈলান থেকে বেশ কিছু প্রবীণ নাগরিকদের যখন এই বার্ধক্য ভাতা তুলে দেবেন তার পরেই এই সমস্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যেখানে জায়েন্ট স্ক্রিন বসবে সেখানেই অনুষ্ঠিত হবে পরবর্তী অনুষ্ঠান এবং যেখানে বিভিন্ন তৃণমূল স্তরের যারা যে সমস্ত কর্মীরা রয়েছেন, যে সমস্ত নেতারা রয়েছেন তারা কিন্তু বেশ কিছু প্রবীণ নাগরিকদের তারাও কিন্তু তুলে দেবেন বার্ধক্য ভাতা। এবং যেটা দলীয়ভাবে জানা যাচ্ছে যে আগামীকাল কিছু দেওয়ার পরেই তার আরও 3 দিন 8, 9, 10 এই 3 দিনে কিন্তু বাকি যারা আবেদন করেছেন প্রায় 70,000-এরও বেশি যেটা জানা যাচ্ছে প্রত্যেকেরই অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে এবং যেটা তার জন্যই কিন্তু প্রস্তুতি চলছে এখন শেষ মুহূর্তে। প্রত্যেকটি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে সেখানে কিন্তু প্রস্তুতি চলছে এবং এই প্রস্তুতি তৃণমূল কর্মীরা কিন্তু নেমে পড়েছে এবং যাতে এই অনুষ্ঠান সর্বতভাবে সাফল্য করা যায় সেদিকে কিন্তু তারা লক্ষ্য রাখছে। ধন্যবাদ সঞ্জিত, তোমায় বোঝা গেছে। একদমই যেমনটা জানলেন যে পৈলানে আগামীকাল যে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সভার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেবাশিস, সঞ্জিত এবং জয়দীপকে তোমাদের ধন্যবাদ।
একটা বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি।